আসা যে তথ্য, সেই তথ্যগুলো বলি, যে মনে করেন যে তারা তাদের সাথে হাত মিলিয়েছিল। এখন মাথায় রাখতে হবে যে কুকি চীন কারা। ওকে, কুকি চীন হচ্ছে ওইখানে অস্ত্রবাজি করে, তারা তারা সেখানে অবৈধ আর্মস ক্যারি করে, তারা এই দেশের ব্যাপারে আমাদের ব্যাপারে হুমকি দিয়েছে, এই সেই। আচ্ছা, তাইলে জেএসএস কারা, সন্তুল আর্মা কারা, বীর বাহাদুর কারা, ইউপিডিএফ কারা? তারা কি ওইখানে কি নামাজ পড়ায় আর রোজা রাখে খালি? তারা কিছু করে না? তাদের অত্যাচারে ওইখানে বাঙালিরা দোকানপাট করতে পারে না, ব্যবসা চালাইতে পারে না। এক এক দোকানকে 3 গ্রুপ 4 গ্রুপ এগুলো চাঁদাবাজি করছে, তারা টাকা দিতে বাধ্য। সেনাবাহিনী যাইতে পারে না সেখানে, সেখান থেকে সেনাবাহিনীকে আপনার উজ্জ্ব করা হলো, এই আওয়ামী লীগ সরকার করেছে। এখন বাংলাদেশের যেই গোয়েন্দা সংস্থা বলেন কিংবা এখন যারা উপদেষ্টা, তারা তো দেশের জন্য এসে, তারা তো আওয়ামী লীগের মতো কোনো দেশের দালালি করে না। মনে হচ্ছিল যে ভারতের বিরুদ্ধে, ভারতকে প্রতিহত করতে পারে এমন একটা সরকারি হয়তো এসছে, কিন্তু বাস্তবে নমুনাটা দেখছি না। গোয়েন্দা সংস্থার এখন সবচাইতে বড় কাজ ছিল সেখানে ইউপিডিএফ, জেএসএস সহ পাহাড়ি যেসব বাহিনীগুলো আছে তাদেরকে নির্মূল করা এবং তাদেরকে অস্ত্র মুক্ত করা। সেটা না করে কয়জন পাহাড়িকে কি করেছে সেগুলো নিয়ে ব্যাপক আকারে আপনার করছে, মানে এমন মায়া কান্না দেখাচ্ছে, মনে হচ্ছে যেন তারা আরেক দেশের মানুষ, আমরা আরেক দেশের মানুষ, ওইখানে যায় তাদের উপরে হামলা করেছে। আরে ভাই, আমার দেশ সেটা, ওইখানে যাইতে হইলে কি আমার ভিসা লাগবে নাকি? বাংলাদেশের মানুষ কোথায় বাড়ি করবে, কোথায় দোকান করবে, সেটা পাহাড়ি একজনের কাছে জিজ্ঞেস করতে হবে নাকি? কিন্তু সেটা কারা করে? একমাত্র প্রথম আলো, ডেইলি স্টার। আপনি তাদের নিউজ দেখেন, এই যাদের কথা বললাম সেটা থেকে শুরু করে এখনো আপনি ডেইলি স্টার আপনি দেখেন, কয়েকদিন আগে ওই যে থেকে বের হলো মাইকেল চাকমা, তার 19 মিনিট বা 25 মিনিটের একটা ভিডিও তারা ইন্টারভিউ করেছে। আপনি ডেইলি স্টার বা প্রথম আলোতে এই থেকে, আয়নাঘর থেকে গোলাম আজমের ছেলে সবচাইতে আলোচিত ব্যক্তি, তার কোন ইন্টারভিউ দেখেছেন? করে নাই। কিন্তু মাইকেল চাকমাটা করেছে। কেন করেছে? কারণ মাইকেল চাকমা হচ্ছে তাদের লোক। এই কারণে তারা তাকে দিয়ে এখন একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে যে এই পাহাড়িদের প্রতি আমাদের বিশাল ভালোবাসা ভারতীয় যাবে না। এটা সবকিছুই সাজানো নাটক, এবং আমি সেই কথাটা বলি শেষ করি যে এটা আসলে ব্যর্থতা না, এটা তাদের সফলতা। এভাবেই তারা চেয়েছিল, সেইভাবেই হচ্ছে। মানে ভারতীয় যে চাকমা সংগঠন, বাংলাদেশের পার্বত্য এলাকার চাকমা সংগঠন, এরা কিন্তু খুব খারাপ রোল প্লে করছে। কিন্তু ভাই, আরাকান আর্মি অলরেডি সেখানে ঢুকে গিয়েছে। তারা ওই যে ঘোষণা আপনি শুনছেন না যে 900 জন ইন্ডিয়াতে ঢুকেছে, 900 জন ইন্ডিয়াতে ঢুকেছে, আমাদের এখানে ঢুকে নেই, আমাদের গোয়েন্দা সংস্থা কোনো রিপোর্ট নাই, ইভেন আইএসপিআর থেকেও কোনো বিবৃতি নাই এখন পর্যন্ত, কোনো পত্রিকা নাই, টেলিভিশন নাই। 900 ওইখানে ঢুকেছে। অনেক ভাই, আমি বললাম, আমি আপনাকে জেনে বলছি, অন্তত কম পক্ষে 2000 আরাকান আর্মি এখন ওইখানে ঢুকেছে, একদম অস্ত্র সহ। এবং তারা চাইছে, তাদের দেখতে চেহারা এক, ভাষা এক, সবই এক। নোবডি নোজ হু ইজ আপনার আরাকান আর্মি আর হু ইজ আপনার ওইখানকার উপজাতি। এই ব্যাপারে কোনো আমাদের মনে হয় কি, আমাদের আসলে আমরা যেভাবে আসলে পজিটিভলি সমর্থন করতে চাচ্ছি, আমার মনে হয় না আমরা খুব বেশি দিন এই ধারাটা ধরে রাখতে পারবো। তাদেরকে আমাদের তাদের তথ্য সামনে নিয়ে আসতে হবে। ইলিয়াস, আমি আবারও আসবো আপনার কাছে। মাহমুদ ভাই, ইলিয়াস যে ইলিশের প্রসঙ্গটা ইলিয়াস নিয়ে এসছে, আপনি জানেন যে আমার খুব ভালো লাগছিল ফরিদ আক্তার যখন বলছিলেন যে ইলিশ খুব দামি মাছ, এই মাছ কিন্তু দেয়া যাবে না, এবার দেয়া হবে না। আমার খুব ভালো লাগছিল যে বাহ, ভালো একটা কথা বলছে। এখন দেখি যে 3000 টন তারা আবার রপ্তানির অনুমতি দিচ্ছে। পাশাপাশি আপনি অমিত শাহের একটি বক্তব্য দেখেছেন যে বাঙালি অনুপ্রবেশকারীরা ঢুকলে ঝুলিয়ে রাখা হবে, ঝুলিয়ে মারা হবে, কি যেন এরকম, আমি দেখাচ্ছি নিউজটা। তো এখন অনুপ্রবেশকারী তো হাসিনা ভারতে আছেই, তাই না? কি মনে করেন আপনি যে ইলিশ, অমিত শাহের বক্তব্য, হাসিনা উল্টো করে ঝুলানো হবে, উল্টো করে ঝুলানো হবে হাসিনা, এই কিভাবে দেখেন আপনি? আগে ইলিশ নিয়ে কথা বলি, যেহেতু ইলিশের প্রসঙ্গ ইলিয়াস তুললো এবং খুব সঙ্গত কারণেই তুলেছে সে। এখানে আপনি যিনি মন্ত্রী, মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদ আক্তার, তিনি বলেছিলেন যে এবার আর পূজায় ভারতে কোনো ইলিশ দেওয়া হবে না, এবং দেওয়ার পরে তিনি কিন্তু বেশ হাততালিও পেয়েছিলেন, মানে সোশ্যাল মিডিয়াতে হাততালি পেয়েছিলেন, আমি সেটা বলতে চাচ্ছি। কিন্তু এখন আবার দেখলাম যে দেওয়াতে হচ্ছেই, ওই আগে 500 টন দেওয়া হতো, এখন 3000 টন দেওয়া হচ্ছে। তো তাহলে আমি প্রথমেই যে একটা কথা বলেছিলাম, যেটা আপনারা একটু বিব্রত বোধ করছিলেন, ইনএক্সপেরিয়েন্সড, মিনার বিব্রত বোধ করছিল। ইনএক্সপেরিয়েন্স শুধু না, সরকারের মধ্যে প্রচন্ড সমন্বয়হীনতা, এগুলো হচ্ছে তার প্রমাণ। কারণ হচ্ছে যে ফরিদা আক্তার যখন বলেছিলেন যে এবার ইলিশ দেওয়া হবে না, তিনি কি তার ব্যক্তিগত মতামত দিয়েছিলেন না সরকারের মতামত দিয়েছিলেন? তিনি তো আর উপদেষ্টা হওয়ার পরে তার ব্যক্তিগত মতামত দেওয়ার তো কোনো সুযোগ নাই, তাই না? সরকার তো একটা ইনস্টিটিউশন। তাহলে সরকারের একটা মন্ত্রী তার মন্ত্রণালয় নিয়ে যখন কথা বলছেন, তখন আমরা ধরে নেব এটা সরকারের অবস্থান।
এবং আমাদের ধরে নিতে হবে যে ইউনূস সাহেবের এটা তো সায় ছিল যে এবার আর ভারতকে ইলিশ মাছ দেওয়া হবে না। তাহলে আজকে আমরা দেখলাম যে কমার্স মিনিস্টার যিনি সালাউদ্দিন আহমেদ, যিনি আবার ইয়েরও মন্ত্রী, অর্থমন্ত্রীও, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আগে, তিনি বললেন যে 3000 টন ইলিশ দেওয়া হবে। তাহলে সালাউদ্দিন সাহেব এবং ফরিদা আক্তার তারা কি একই সরকারের মন্ত্রী না? যদি একই সরকারের মন্ত্রী হয়ে থাকেন তাহলে এক মন্ত্রী 15 দিন আগে বললেন যে ইলিশ মাছ এবার যাবে না, আর আরেক মন্ত্রী 15 দিন পরে বলছেন 3000 টন যাবে। তাহলে এই সরকার কোথায়? নাকি যার মতো করে যে ইচ্ছা ফ্রি স্টাইলে রাষ্ট্র চালাচ্ছে? তো ফ্রি স্টাইলে রাষ্ট্র চলে নাকি? আর ফরিদা আক্তার যদি উনি আবেগের বশবর্তী হয়ে ব্যক্তিগত মতামত দিয়ে থাকেন, তাহলে এখন ফরিদা আক্তারের উচিত হবে বলা যে না, এটা সরকারের সিদ্ধান্ত ছিল না, এটা আমাদের সিদ্ধান্ত, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, কিন্তু এটা কোনো সরকারের সিদ্ধান্ত ছিল না। তো যদি সেটা হয়ে থাকে, আমি জানি না কি, আপনিও নিশ্চয়ই জানেন না এটা কি, হয়তো ফরিদা আক্তারকে টেলিফোন করলে জানতে পারবেন যে ঘটনাটা কি, সেটা কি উনি বলেছিলেন না সরকারের পজিশন তাই ছিল। তাহলে দুটো জিনিস বলা যাবে, একটা হলো যে হয় সরকারের পজিশন চেঞ্জ হয়েছে, তাহলে চেঞ্জ হলো কেন? আর যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে মেনে নিতে হবে যে কি বলে ফরিদা আক্তার উনি ব্যক্তিগত মন্তব্য করেছিলেন, যেটা ওনার অনভিজ্ঞতার প্রমাণ। ব্যক্তিগত মন্তব্য করা যায় না আপনি মন্ত্রী হওয়ার পরে কোনো রাষ্ট্র সম্পর্কে। আর সরকারের সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে তো খুব বিপদের কথা। সরকারের সিচুয়েশন কেন চেঞ্জ হলো? সরকার কি ভয় পেয়েছে যে ভারতকে ইলিশ মাছ না দিলে ইউনূসের সরকার থাকবে না, সরকার আছে ইয়ে ফেলে দিবে, মানে ভারত ফেলে দিবে? যে ভারত ইতিমধ্যে প্রথমে সংখ্যালঘু কার্ড খেললো, এখন চাকমা কার্ড খেলছে। এই কার্ডই তো তাদের কার্ড, ইন্ডিয়ার কার্ড, সংখ্যালঘু ইন্ডিয়ার কার্ড এবং চাকমা কার্ডও ইন্ডিয়ার কার্ড। তো এখন এই কার্ডগুলির জবাবে যদি সরকার তাদের পজিশন ঠিক মতো বলতে না পারে, যেমন আমি গত অনুষ্ঠানেই বলেছিলাম যে সংখ্যালঘু কার্ডের ব্যাপারে তো আমরা খুব পরিষ্কার ভাবে ভারতকে বলতে পারি যে ভারতের মুসলমানদের অবস্থা নিয়ে আমাদের উদ্বেগ আছে, এবং যখনই তারা বাংলাদেশের হিন্দু নিয়ে কথা বলবে আমরা তখনই ভারতীয় মুসলমানদের দুরবস্থা নিয়ে কথা বলবো। মাহমুদ ভাই, আপনি উপদেষ্টা তৌহিদ হোসেনের বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন ইন্ডিয়ার ব্যাপারে? মানে মনে হয় যেন সে না পারতে মানে কিছু একটা ইন্ডিয়া না পাশ কাটাই যাওয়ার একটা প্রচেষ্টা আর কি। আচ্ছা, ওনাকে না হয় আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, উনি ফরেন মিনিস্টারকে অনেক কিছু ডিপ্লোমেসির আশ্রয় নিতে হয়, তারটা আমরা ওই আলোচনায় আমরা পরে যাই। ডিপ্লোমেসি না, মানে শো হয় অসহায়ত্ব, ডিপ্লোমেসি সেটা হতে পারে, সেটা আপনি মানে জনগণ ধরতেই পারে। তাহলে কি সরকার ভয় পাচ্ছে? অথবা আরেকটা হতে পারে যে তাহলে কি ইউনূস সাহেব যে মোদির সাথে মিটিং করতে চেয়েছিলেন আমেরিকায়, এবং সেই মিটিং এর একটা ভেট হিসেবে মাছ দেওয়া হলো যে আমরা মাছ পাঠাচ্ছি, আপনি আমার সাথে একটা মিটিং করেন, এটা কি এই কারণে করা হলো? মানে একটা কোনো যুক্তিসঙ্গত কারণ তো দেখাতে হবে যে আমরা এবার কোনো মাছ পাঠাবো না, আর সেখান থেকে আমরা আগের সরকারের তুলনায় 6 গুণ বেশি মাছ পাঠাবো, 500 টনের জায়গায় 3000 টন। তো এই যে পরিবর্তন, এর তো একটা লজিক থাকতে হবে, এবং জনগণকে তো এটা জানাতে হবে যে আপনারা আগে কেন বলেছিলেন যে মাছ দেবেন না, আরে এখন কেন বলছেন যে 6 গুণ বেশি মাছ দেবেন, এটা জনগণকে বলতে হবে। তো সুতরাং এই ইলিশ কূটনীতির মাধ্যমে কিন্তু একটা বিশাল কূটনীতিক ব্যর্থতা এটা দেখিয়ে ফেলেছেন এই সরকার, এবং ভারতের কাছে তারা কিন্তু হেরে গেছেন এই ইলিশ কূটনীতিতে, এবং তাদের দুর্বলতা দেখিয়ে ফেলেছেন, এবং দুর্বলতা দেখানো খুব ভয়াবহ জিনিস, এবং এই সরকার প্রতি মুহূর্তে দুর্বলতা দেখাচ্ছে। আপনি আমাকে বলেন, এটা কি ভাবা যায় যে এরকম একটা বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে, আর তার জেলা থেকে তার একজন ধর্ম ব্যবসায়ী যাকে সে বানিয়েছিল কি বলে বাইতুল মোকাররম মসজিদের খতিব, সে জুম্মার দিনে লোক ভাড়া করে নিয়ে আসবে, এই সাহস কোত্থেকে পায়? তাহলে আপনি বলেন, এই সাহস যদি কি ওই খতিবের নাম রুহুল আমিন বোধহয়, রুহুল আমিনের মতো একটা লোক যদি এরকম সাহস পেতে পারে, এভাবে চ্যালেঞ্জ করতে পারে এই সরকারকে, তাহলে জনগণের কাছে এই সরকার সম্পর্কে কি বার্তা গেছে আমাকে বলেন তো, কতটা দুর্বল এই সরকার। সুতরাং এরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, ভয়ঙ্কর ফাঁদের মধ্যে পড়তে যাচ্ছে। এখন এটা কি বুঝতে পারছেন তারা? সেটা অবশ্য আমার জানা নাই, কারণ তাদের কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আপনারা হয়তো বলতে পারবেন যে
তাদের বিপদটা আদৌ বুঝতে পারছেন কিনা। এখন আসি আমি আপনার কি ঝুলিয়ে রাখবে অমিত শাহ বলেছে, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভারতে ঝুলিয়ে রাখা হবে। তো অনুপ্রবেশকারী একজন তো দিল্লিতে বসে আছে, শেখ হাসিনা। কারণ হচ্ছে যে আমি আপনাকে যুক্তি দেখাচ্ছি, ঠিক আছে, প্রথমে সে গেছিল বাংলাদেশের পাসপোর্ট নিয়ে, সে ভারতে গেছিল এবং তাকে ভারতে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল। আপনার কথাটা মনে আছে, কিন্তু তারা ভারত কিন্তু বলেছিল সাময়িক আশ্রয় সেই সময়। এখন তার তো সেই সাময়িক আশ্রয় মেয়াদ পার হয়ে গেছে, 45 দিন সাময়িক আশ্রয় মেয়াদ, সেটা পার হয়ে গেছে। 1 2 নম্বর, তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। আমাকে বলেন তো, আপনি তো বিদেশে আছেন, আমি বিদেশে আছি, বিদেশে আছে আমাদের বিরাট। আচ্ছা, আমাদের পাসপোর্ট যদি বাতিল হয়ে যায় তাহলে আমরা কিরকম বিপদে পড়বো, যে দেশে আমরা আছি সেই দেশে। তো পাসপোর্ট বাতিল হয়ে যাওয়া মানে তো তার নাগরিকত্ব নাই শেখ হাসিনা। তো নাগরিকত্ব যেহেতু নাই, সে 100% অনুপ্রবেশকারী। কাজে আমি অমিত শাহকে বলবো যে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে দেখতে চাই যে ভারত শেখ হাসিনাকে উল্টো করে কুতুব মিনারে ঝুলিয়ে রেখেছে। কুতুব মিনার আপনি তো জানেন যে সবচেয়ে বড় মিনার দিল্লিতে। তো দিল্লিতে শেখ হাসিনাকে উল্টো করে ঝুলিয়ে রাখুক, তো তাহলে আমরা বুঝতে পারবো যে অমিত শাহ তার কাজ করা শুরু করে দিয়েছে, যে বাংলাদেশিদের ঝোলানো শুরু হয়ে গেছে। আর এই সরকার কতটা, আমি একটা সত্য কথা বলেই ফেলি ভাই, পারছি না আর রাখতে, কতটা অপদার্থ। আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার যে মেয়ে, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চাকরি করছে, সে কি হিসাবে চাকরি পেয়েছে? বাংলাদেশের প্রতিনিধি হিসাবে। এবং সে জালিয়াতি করে চাকরি নিয়েছে, এবং ভারত তখন হাসিনাকে খুশি করার জন্য WHO এর উপরে তার প্রভাব খাটিয়ে এই চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এটা তো আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, আমরা 4 জন জানি, বাংলাদেশের প্রতিটা জনগণ জানে এটা। এই সরকার গত 1.5 মাসের মধ্যে সেই নিয়োগ ক্যান্সেল করে নেয় কেন বলেন আমাকে? সেই মনোনয়ন কেন আজ পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই? একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী না, একটা মানে কি বলবো, একটা দানবের পতন হয়েছে, সে চলে গেছে। এবং তার কন্যা একটা দুর্নীতিবাদ ছিল, তার কন্যা পদ্মা সেতুর সময় থেকে টাকা চুরি করা শুরু করেছে বাংলাদেশে। তার মানে সেই 2010 সাল থেকে টাকা চুরি করছে বাংলাদেশে। সেরকম একটা কন্যাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে চাকরি দিয়ে পাঠানো হয়েছে বাংলাদেশের মনোনয়নে, আর এই সরকার 1.5 মাসের মধ্যে সেই মনোনয়ন বাতিল করে নাই। এদেরকে অপদার্থ বলবো না, আমি কি বলবো আমাকে বলে? আমি একটা ছোট্ট সাজেশন দিয়ে দেই, ওই যে গায়ে মানে না আপনি মোরল আমি আর কি, বুঝলেন? আমার সাজেশনে কে পাত্তা দেবে? আমাদের সাজেশনে কেন পাত্তা দেবে? তারপরেও দেই রে ভাই, দেশটার জন্য তো মায়া লাগে। না হলে এই যে গত 4 বছর ধরে আমরা এই 4 জন এবং পিনাকি আজকে আসে নাই, আমরা যে এত লড়াই করলাম, এত ঝুঁকি মাথায় নিয়ে। আমার মা তো বাংলাদেশে ছিলেন, মায়ের বিরুদ্ধেও তো মামলা করেছিল এই সরকার। মা তো এখন খুবই গুরুতর অসুস্থ। আমি এই সুযোগে জনগণের কাছে দোয়া চাচ্ছি আমার মায়ের জন্য। তিনি হাসপাতালে আছেন এখন, তার জন্য দোয়া করবেন। এবং আমি খুব দুশ্চিন্তায় আছি তার শারীরিক অবস্থা নিয়ে। যাই হোক, তো মায়ের বিরুদ্ধে মামলা দিয়েছে। তো আমার মা তো একা ছিলেন 6 বছর, এবং আপনারা জানেন যে আমার মায়ের আমি একমাত্র সন্তান, আর কেউ নাই ওনার দেখবার জন্য, এবং এই বৃদ্ধ বয়সে উনি একা কাটিয়েছেন। তো সেই ঝুঁকি নিয়ে তো আমরা লড়াই করেছি 5 বছর এই সরকারের বিরুদ্ধে, আমাদের সাধ্য মতো, আমাদের যতটুকু সাধ্য আমরা লড়াই করেছি এই সরকারের বিরুদ্ধে। এই জন্য এই সরকারকে আমরা চাই যে হাসিনার পতনের পরে যে বিপ্লবের মাধ্যমে যে সরকার এসছে সেটা সফল হোক। একেবারে সিনসিয়ারলি চাই, আমরা প্রত্যেকে চাই, আপনি চান, আমরা 4 জনই চাই, আমি খুব ভালো করে জানি। একটা ছোট সাজেশন দেই প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সচিবকে। আপনি বলেন, একটা তালিকা করেছে এখন পর্যন্ত যে শেখ হাসিনার আমলে গোপালগঞ্জের কতজন পুলিশে চাকরি পেয়েছিল? আপনি যে গোপালগঞ্জের সম্পর্কে গোয়েন্দা ব্যর্থতার কথা বললেন, এবং ইলিয়াস খুব সঙ্গত কারণেই বলেছে যে এটা সফলতা। কারণ হচ্ছে এই যে গোপালগঞ্জের কি পরিমাণ মানুষকে চাকরি দেওয়া হয়েছিল তার কোনো তালিকা করেছে এখন পর্যন্ত এই সরকার? ঢাকা শহরে নাকি প্রত্যেকটা ওসি গোপালগঞ্জের ছিল। এতগুলো ওসি, গোপালগঞ্জের জনসংখ্যা কত রে ভাই? বাংলাদেশের জনসংখ্যা, একটা ছোট্ট ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ, সেটার এতগুলো অফিসার এত বড় বড় পদে কিভাবে ছিল আমাকে? তাহলে তার তালিকা কোথায়? জনগণকে জানিয়েছে?
হোম মিনিস্ট্রি এখন পর্যন্ত এই সরকার যে শেখ হাসিনার আমলে 16 বছরে গোপালগঞ্জ